بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم। অনেক অনেক ধন্যবাদ রওশন আলী ভাইকে। অত্যন্ত সুরেলা কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই সেশনটি শুরু করে দেওয়ার জন্য। তো আমি মূল কথায় চলে আসি। আমরা আজকে জানবো, আজকে শুনবো যে মাল্টি লেভেল মার্কেটিং তথা এমএলএম সিস্টেম, অথবা আমরা যেটাকে ডিরেক্ট সেলিং বলি, নেটওয়ার্ক মার্কেটিং বলি, এই সিস্টেমটা আসলে ফরএভার লিভিং যে সিস্টেমে কাজ করে। ফরএভার লিভিং এর যেহেতু এটাও মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, এটাও ডিরেক্ট সেলিং, এটা অ্যাকচুয়ালি হালাল পদ্ধতিতে ইনকাম হচ্ছে কিনা, করে কিনা, এটার একদম হাদিসের থেকে অথবা মানে ইসলামের আলোকে বিশ্লেষণ করে আমাদেরকে ক্লিয়ার করবেন মাওলানা মাহমুদুল হাসান ভাই, যিনি ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল একজন দক্ষ এবং একজন আম, এই চমৎকার ম্যানেজার, পাশাপাশি উনি একজন ট্রেইনার। প্রগ্রেসিভ ক্লাবের অন্যতম একজন ম্যানেজার মাহমুদুল হাসান ভাই, অনেকে হয়তো ওনাকে চিনেন, অনেকে চিনেন না, আজকে পরিচিত হবেন। ওনার যে জ্ঞান গর্ভ, এটা দেখে হয়তো বা অনেকেই ওনার ট্রেনিংটা ভালো লাগবে। তো আমি তার আগে যে কথাটা বলতে চাই, দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি একজন দুধ বিক্রেতা, আমিও দুধ বিক্রেতা। দুধ বিক্রি করা কিন্তু হারাম না, দুধ বিক্রি করা হালাল। কিন্তু আপনি দুধে, আমি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করি, আর আপনি দুধটাকে পিওর দুধ যেটা সেটা বিক্রি করেন, তাহলে আমার ব্যবসাটা কিন্তু হারাম হয়ে গেল, আপনারটা কিন্তু হালাল। মানে চিন্তা করেন তাহলে এই জায়গা থেকেই যে বিক্রি করা হারাম না। আমরাও কিন্তু বিক্রেতা, আমরাও কিন্তু সেলসম্যান, আমরাও বিজনেস করছি। কোনো বিজনেসই হারাম না। হারাম হলো আপনি ওই বিজনেসটাকে কিভাবে করছেন, আপনি কিভাবে করছেন। আপনি মুদির দোকানদার একজন, আপনি ওজনে কম দেন, আমি কম দেই না, আমি রাইট দেই, তাহলে আপনার টোটাল ব্যবসাটাই হারাম হয়ে গেল। আমারটা কিন্তু আমি হারাম ভাবে, সরি, আপনার ব্যবসাটাই আপনি হালাল হয়ে গেল, হারাম হয়ে গেল। আমারটা কিন্তু আমি হালাল ভাবেই করছি। সো এখানে একটা জিনিস হলো, আপনার কাছে একটা ছুরি আছে, মানে কাটার ছুরি। ছুরিটা আপনি কি কাটতে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করবে আপনি ভালো নাকি খারাপ। আপনি যদি ছুরি দিয়ে গোশত কাটেন, শাকসবজি কাটেন, ফলমূল কাটেন, আপনি ভালোভাবে ইউজ করছেন। আপনি যদি ওই ছুরিটা দিয়ে মানুষ জবাই করেন, তাহলে আপনি খারাপভাবে ইউজ করছেন। সুতরাং সিস্টেম কখনো ফল্ট হয় না, সিস্টেম কখনো হারাম। যদি সেটা কমিশন হয়, এখানে কথা আছে, যদি সেটা কমিশন হয় তাহলে এটা কখনো হারাম হয় না। কারণ কমিশনের বিনিময় একদম ইসলামের শুরু থেকেই বিজনেস হয়ে আসছে। তো কমিশন বন্টনের একটা সিস্টেমই হলো ডিরেক্ট সেলিং। তো এটাকে নিজেদের মতো করে বহু কোম্পানি নিজেদের মতো করে তৈরি করে মানুষকে ঠকিয়ে তারা এই সিস্টেমটাকে মানুষের সামনে একটা বিব্রতকর বা অন্যরকম করে তুলেছে। ইসলামিক স্কলাররা কেন হারাম বলছেন এই সিস্টেমকে, বা এই সিস্টেমের কোন পার্টটাকে, আজকে সেটা জানবো। আমি সরাসরি চলে যাব আজকে সম্মানিত ট্রেনার মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। প্লিজ ওয়েলকাম মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আহ আপনাদের সাথে বহুদিন পরে, মাঝখানে বেশ কিছুদিন আসলে একটু সমস্যার কারণে আপনাদের সাথে আসতে পারিনি। ইনশাল্লাহ এখন আবার নিয়মিত থাকবো। আর আজকে যে আলোচনাটা আমরা করব বা সকলেই জানবো, আপনাদেরকে একটু মানে কি বলে এটাকে, আগ্রহ বাড়ানোর জন্য বিষয়টা বলা, যে আমি এই ট্রেনিংটা যখন প্রথম করাই, আমাকে বাংলাদেশের অনেক জেলা থেকে, বিশেষ করে সিলেট থেকে, চট্টগ্রাম থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। বলছে আপনাকে বিমানে করে নিয়ে যাওয়া হবে এবং বিমানে করে দিয়ে যাওয়া হবে, এবং আমাকে ভালো অঙ্কের একটা আমাকে কি বলে, মানে তারা অনার করবে। তো সেটা অঙ্কটা আমি আপনাদেরকে না বললাম। তো এটা আমাকে বলা হয়েছে, কিন্তু আমি তাদেরকে দুইটা কথা বলেছি। দেখেন, আমি যদি নেটওয়ার্ক মার্কেটিং করি, শুধু ফরএভার করব, অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং আমি কখনোই করব না, এক। দ্বিতীয় কথা হলো, আমি যদি ট্রেনিং করাই, হ্যাঁ, বাট ট্রেনিং আমি নিয়মিত করাই একমাত্র ফরএভার, একমাত্র প্রোগ্রেসিভ ক্লাবে করাবো। প্রোগ্রেসিভ ক্লাব ছাড়া অন্য কোনো সংগঠনে বা অন্য কোনো ক্লাবে আমি কখনোই
ফরএভার ট্রেনিং বা নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং করাবো না। তো তারা আমাকে অনেক রিকোয়েস্ট করে, অনেক অফার করেছে, আমি কখনোই করাইনি। তো যাই হোক, এটা আপনাদের আগ্রহের জন্য বললাম যে আজকের প্রতিটা আলোচনা আমাদের প্রত্যেকটা এফবিও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই নোট করার চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্ল্যানের জন্য, বিজনেসকে বড় করার জন্য আমাদের খুব কাজে আসবে। আসুন তাহলে আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। আরিফ ভাই, আমাকে একটু কনফার্ম করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। জি আরিফ ভাই ভাই কি আমার ক্লিয়ার আছে? আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই। ধন্যবাদ। তো আজকের এই প্রোগ্রামে সকলকে ওয়েলকাম। শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মাহমুদুল হাসান, ফরএভার লিঙ্ক প্রোডাক্টসের একজন ম্যানেজার, এবং আমার নিচে একজন ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, এবং বিশাল একটা টিম আলহামদুলিল্লাহ আমার আছে। তো আমরা ফরএভার বিজনেস করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই, অনেকগুলো আমাদের নেগেটিভিটি আমাদের সামনে আসে। তো আজকে আমরা কিছু নেগেটিভিটি দেখব, বাট একটা বিষয় নিয়ে আমরা শুধু আলোচনা করব, নেগেটিভিটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। মূলত এখানে চারটা বিষয় দেখানো হয়েছে: এমএলএম, কস্টলি প্রোডাক্ট, হার্ড ওয়ার্ক, অ্যান্ড প্রোডাক্ট ক্রাইসিস। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে জানবো, শুধু এমএলএমটা নিয়ে আমরা একটু আলোচনা করব, জানবো। তো হোয়াই ইজ ফরএভার বিজনেস হালাল, হুইচ টাইপ অফ এমএলএম ইজ ইলিগেল। তো আসুন, তার আগে যেই বিষয়টা আমাদের একটু আমাদের মাইন্ড সেট আপ করতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা যেই প্ল্যাটফর্মে আছি ফরএভার লিভিং প্রোডাক্টস, এবং যেখানে আমরা প্রত্যেকেই বিজনেস ওনার। হ্যাঁ, এখানে ওনার শব্দের অর্থ মালিক। আপনাকে কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানির একজন মালিক বলে ঘোষণা করেছে। এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই ব্রেনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এবং দেখেন, এখানে ফরএভার লিভিং প্রোডাক্টস সম্পর্কে আমাদের কনফিডেন্স লেভেলটা যত কনফিডেন্স লেভেলটা বেশি, সে কিন্তু তত ভালো বিজনেস করতে পারবে। কারণ আপনার যদি আপনার নিজের বিজনেসের প্রতি, নিজের কোম্পানির প্রতি কনফিডেন্সই না থাকে, আপনি কিন্তু এখানে কখনোই সাকসেস হতে পারবেন না। কারণ হোয়াই ইজ সেলফ কনফিডেন্স ইম্পর্টেন্ট টু সাকসেস? কেন সেলফ কনফিডেন্সটা এটা আমাদের সফলতার জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই কারণেই যে কনফিডেন্স দ্য কি অফ সাকসেস। আপনার কনফিডেন্সটা হলো আপনার সফলতার চাবিকাঠি। আপনি যত বেশি আপনার কোম্পানির প্রতি কনফিডেন্স ধরে রাখতে পারবেন, কনফিডেন্স অর্জন করতে পারবেন, আপনি তত বেশি এখান থেকে সাকসেস বা সফল হতে পারবেন। তো এই কনফিডেন্স লেভেলটা কিরকম হতে হবে? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকেরই ফরএভার লিভিং প্রোডাক্টস সম্পর্কে কনফিডেন্সটা ঠিক এরকম হওয়া চাই। এরকম যদি আমাদের কনফিডেন্সটা হতে পারে, করতে পারি আমরা, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের সফলতা অর্জন করা সম্ভব। তো আসুন, ফরএভার লিভিং প্রোডাক্টস কি করে মূলত? অবশ্যই তারা সেল করে। একটা বিষয় দেখেন, যেমন আরিফ ভাই বলেছে কিছু আগে, আমরা প্রত্যেকেই কিন্তু সেলসম্যান। যেমন একজন অ্যাডভোকেট কথা যদি বলি আমরা,
একজন লয়ার, হ্যাঁ, বা অ্যাডভোকেটের কথা বলি, হ্যাঁ, সে কি করে? হ্যাঁ, সে কিন্তু একজন আইনজীবী, অর্থাৎ সে আইন বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সে কিন্তু একজন সেলসম্যান। একজন লয়ার, একজন আইনজীবী, সেও কিন্তু একজন সেলসম্যান। আমরা প্রত্যেকেই যে 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 জায়গায় আছি, আমরা একজন টিচার, সে আমি টিচিং দিয়ে আমার টিচিংটা আমি সেল করে আমি কিন্তু আমার জীবিকা নির্বাহ করছি বা অর্থ উপার্জন করছি। আমরা প্রত্যেকেই সেলসম্যান। হ্যাঁ, এই জন্য অনেকেই মানে যখন ফরওয়ার্ডিং কোর্সে আসে কোনো কিছু সেল করতে, একটা দ্বিধান্বিত মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়। না, এটা আপনার থেকে দূর করতে হবে। আমরা প্রত্যেকেই সেলসম্যান। আসুন আমরা যে সেলটা করি, সেলটা সম্পর্কে জানার আগে যে আসলে মানে প্রচলিত সেলসটা কেমন আর আমরা কিভাবে সেলস করি এটা সম্পর্কে একটু ধারণা নিব আমরা। দেখেন, সাধারণত যে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে যেইভাবে সেলটা করা হয়, যে একজন প্রডিউসার থেকে একটা প্রোডাক্ট প্রথমে এজেন্টে যায়, এজেন্ট থেকে হোলসেলারে যায়, হোলসেলার থেকে এটা রিটেলার কাছে যায়, হ্যাঁ, এবং রিটেলার থেকে একজন কাস্টমার পেয়ে থাকে, একজন সাধারণ যে দোকানদার রিটেলার, তার থেকে আমরা কাস্টমাররা পেয়ে থাকি। এই যে আপনার এখানে 5টা ভাগ হয়েছে, এর মধ্যে যেই বিষয়টা অ্যাড হয় সেটা হলো কি, এখানে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং হয়, অর্থাৎ এটাকে প্রচার প্রসার করা হয়, বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে এটা অ্যাড করা হয়, প্রচার করা হয়, এর মাধ্যমে কিন্তু ট্রেডিশনাল মার্কেট সিস্টেমে সেল করা হয়। এই যে অ্যাডের জন্য যে অ্যাডভার্টাইজিং গুলো বিভিন্ন পত্রিকায় বা মিডিয়াতে দেওয়া হয়, এতে প্রায় 75% অর্থ ব্যয় করে থাকে বিভিন্ন কোম্পানি, ট্রেডিশনাল সিস্টেম গুলো এখানে এই অর্থ ব্যয় করে থাকে। তো এখানে একটা বিষয় আপনাদের একটু নোট করে রাখবেন, আপনাদের কাজে লাগবে। সেটা হলো, আমরা অনেকেই সময় নেগেটিভ সাউন্ড শুনে থাকি যে নেটওয়ার্ক মার্কেটিং এ 50% বা বেশি লাভ দিয়ে থাকে ডিস্ট্রিবিউটরদেরকে। এটা আসলে বৈধ নয়। কিন্তু আসলে কেন দিয়ে থাকে এই বিষয়টা, এই জায়গাটা কিন্তু সলভ করা হবে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। দেখেন, এইখানে 75% টাকা অর্থ ব্যয় করা হয় শুধু অ্যাডের জন্য। তো আসুন, যেটা ডিরেক্ট সেলিং বা ফরএভার লিভিং প্রোডাক্টস কি সিস্টেমে বিজনেস করে থাকে আমরা একটু জানবো। তো ফরএভার লিভিং প্রোডাক্টস বা ডিরেক্ট সেলিং যে বিজনেসটা করে থাকে সেটা হলো, প্রোডিউসার থেকে সরাসরি ডিস্ট্রিবিউটর পায়। একটা প্রোডাক্ট উৎপাদনকারী থেকে, অর্থাৎ ফ্যাক্টরি থেকে সরাসরি যে ডিস্ট্রিবিউটর, যেমন যারা আমরা এফবিও, তারা পেয়ে থাকি এবং আমরা এটাকে সেল করে থাকি, আমরা কাস্টমারের হাতে পৌঁছে থাকি, কাস্টমার কাছে বিক্রি করে থাকি। তো এই যে ডিস্ট্রিবিউটর আমরা যারা আছি, আমরাই কিন্তু সরাসরি এটাকে অ্যাড করি, এটার প্রচার করি, প্রসার করি, এটাকে আমরা বিভিন্ন ভাবে এটাকে আমরা সেল করে থাকি। আর যার কারণে কোম্পানি আমাদেরকে, ম্যানেজার দ্বারা তাদেরকে 48% প্রফিট দিয়ে থাকে এবং অন্যান্য লেভেলে যারা আছেন তাদেরকে 30% বা 35% কিন্তু আমাদেরকে কোম্পানি প্রফিট এখানে আমরা পেয়ে থাকি। তো দেখেন, এই যে অ্যাডের যে 75% টাকাটা, এটা কিন্তু যে ডিরেক্ট সেলিং যেটা, এটা কিন্তু এখানে ওটাকে মিনিমাইজ করে এটা কিন্তু আমাদের মাধ্যমে এটা বন্টন করে দেওয়া হয়। এই বিষয়টা যে আমরা বুঝি না বা এটা নিয়ে আমরা তর্ক করি, এই বিষয়টা একটু সলভের জন্য আমি বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আর এই সিস্টেমটাকেই বলা হয় থাকে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাব। হোয়াট ইজ এমএলএম? এমএলএমটা মূলত কি? এমএলএম হলো মাল্টি লেভেল মার্কেটিং, বহু স্তর বিশিষ্ট বিপণন পদ্ধতি। আসুন আমরা এই বিষয়টা সামনে ডিটেলস আলোচনা করব। আমরা আরেকটা বিষয় একটু জানবো যে এমএলএমটা আসলে আমরা কোথা থেকে আসলো, আমরা এটা কোথায় পেলাম, এটার উৎপত্তি কোথায়, এটার ইতিহাস কি। দেখেন, এমএলএম অথবা ডিরেক্ট সেলিং এর জনক ডক্টর কার্ল রেইনবোর্গ, যিনি 1930 সালে বিভিন্ন শাকসবজির নির্যাস থেকে একটি মাল্টিভিটামিন ট্যাবলেট আবিষ্কার করেন, হ্যাঁ, এবং যার প্রতিষ্ঠানের নাম ছিল ক্যালিফোর্নিয়া ভাইটামিনস। এই যে তিনি যখন 1930 সালে বিভিন্ন ধরনের শাকসবজির নির্যাস থেকে একটা মাল্টিভিটামিন আবিষ্কার করেন এবং এইটা এত বেশি মানুষের শরীরের জন্য ফলপ্রসূ এবং মানুষের সুস্থতা নিশ্চিত করে, তখন এটার বিশাল একটা মার্কেট তৈরি হয়। তো তিনি তখন চিন্তা করলেন যে আমি যদি এটাকে
কোনো মেডিসিন কোম্পানিতে দিয়ে দিই, বা আমি যদি এটাকে যে মার্কেটিং সিস্টেম যেটা আছে, হ্যাঁ, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, আমি যদি এটা সেল করি, তাহলে দেখা যাবে কিছু ব্যক্তি এটা থেকে ধনী হবে, হ্যাঁ, ধনীরা ধনী হইতে থাকবে। কিছু ব্যক্তি দেখা যাবে যে কোম্পানি আমি এটা দিব, সেই কোম্পানিটা সেল করে সে অনেক কি বলে মিলিয়ন বিলিয়ন টাকার সে মালিক হয়ে যাবে। আমি এইটা না করে আমি যদি একটা কাজ করি, এইটাকে আমি একেবারে সাধারণ জনমানুষের মধ্যে এটাকে আমি বিক্রির একটা সিস্টেম করে দিই, হ্যাঁ, তাহলে তারা কি হবে, যে প্রত্যেকেই এটাকে সেল করতে পারবে, এবং সেল করে প্রত্যেক এখান থেকে ভালো একটা প্রফিট এখান থেকে তারা পাবে, এবং প্রত্যেকটা মানুষ সে নিজের জায়গায় স্বাবলম্বী হবে। এই ধরনের একটা ব্রড মন মানসিকতা নিয়ে, বৃহৎ মন মানসিকতা তিনি কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএমটা শুরু করে। তো দেখেন, কিছু লোকের কারণে, কিছু নেটওয়ার্ক মার্কেটিং এর কারণে, কিছু এমএলএম এর কারণে আমরা কিন্তু আজ ক্ষতিগ্রস্ত। কিন্তু আসলে এইটার যে পূর্বের তার থিমটা কি ছিল, তার মূল আলো মানে কি বলে বিষয়বস্তুটা কি ছিল, যে আসলে এটা থেকে যেন সাধারণ মানুষ উপকৃত হয়, সাধারণ মানুষ যেন সে দরিদ্রতা থেকে ফিরে আসতে পারে, তার জীবনটাকে একটা সচ্ছলতার স্থানে ফিরে আসতে পারে। এই জন্যই কিন্তু রেইনকালবোর্গ 1930 সালে তিনি এই নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএমটাকে শুরু করেন। তো দেখেন, মানুষ নেটওয়ার্ক মার্কেটিংকে কেন হারাম বা খারাপ বলে, এর অন্যতম দুইটা কারণ রয়েছে। কিছু হিংসুটে ধনী ব্যক্তি যারা চায় না অন্য কেউ ধনী হোক, একটা কারণ। দ্বিতীয় কারণটা হলো বিভিন্ন কোম্পানি দ্বারা মানুষ প্রতারিত হওয়ার কারণে। মূলত এই দুইটা কারণেই চায় না, কিছু মানুষ চায় না যে নেটওয়ার্ক মার্কেটিং মানে নেটওয়ার্ক মার্কেটিং মানুষ করুক এবং এর মাধ্যমে মানুষ স্বাবলম্বী হোক। তো আসুন আমরা প্রথম বিষয়টা যে আলোচনা করি। দেখেন, আপনি বা এখানে আমরা অনেকের চাকরিজীবী আছি। দেখেন, আপনি যেই কোম্পানিতে জব করেন, আপনার বস যদি একটা প্যারাডো গাড়ি বা একটা মার্সিডিজ গাড়ি নিয়ে চলে, হ্যাঁ, আপনি যদি তার পিছনে কোনো নর্মাল একটা গাড়ি নিয়ে যদি আপনি তার পিছনে যান, এটা কিন্তু হিংসায় জ্বলে যাবে। সেটা কখনোই কিন্তু স্বাভাবিক চোখে দেখবে না, হ্যাঁ, সে চাইবে না যে আমি গাড়িতে চলি, আমার স্টাফ, হ্যাঁ, আমার স্টাফ কেন সে গাড়িতে চলবে, আমার একজন এমপ্লয়, সে কেন সে রিক্সা চলবে বা বাসে চলবে, সেও কেন একটা গাড়ি মেনটেন করবে। এটা কিন্তু কিছু হিংসুটে মানুষ, তারা কিন্তু এটা চায় না। এই ধরনের ব্যক্তি যারা আছে, তারা নেটওয়ার্ক মার্কেটিংটাকে কখনোই এদেশে, বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কখনোই চায়নি। শুধু তাই না, আমি কারো নাম বলবো না, তো একটা বড় মহল এটার পিছনে মানে চক্র আকারে লেগেছিল, যাতে নেটওয়ার্ক মার্কেটিং কখনোই, বিশেষ করে ফরওয়ার্ডটা বাংলাদেশে ভালো করতে না পারে। এবং তারা, এই ধরনের ধনী ব্যক্তিরা আমাদেরকে চাইতো যে কিভাবে এই মানুষগুলোকে দমায় রাখা যায়, কিভাবে একটা, সে আমার এমপ্লয় আছে, সারা জীবন সে আমার এমপ্লয় থাক, কেন সে মালিক হবে। এই ধরনের কিছু মানসিকতা আছে। যেমন আমরা এই হাতিটার দিকে যদি তাকাই, দেখেন এই হাতিটার মধ্যে কি প্রতিভা আছে, কি পাওয়ার আছে, এটা কিন্তু সে জানে না। সাধারণ একটা রশি দিয়ে, খুঁটি দিয়ে আপনি বেঁধে রাখেন, সে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে, সে একটু নড়ে না। আমরা প্রতিটা মানুষের মধ্যে, আমাদের মধ্যে কি ধরনের প্রতিভা আছে, এটা কিন্তু আমরা মানে চিন্তাও করতে পারি না। দেখেন, সাধারণ কিছু বাচ্চারাও হাতি দিয়ে কিন্তু সার্কাস দেখায়, অথচ হাতি যদি জানতো যে আমার মধ্যে কত প্রতিভা আছে, কত শক্তি আছে, পাওয়ার আছে, তাহলে এই কখনোই কিন্তু সে একটা সার্কাসের পাত্র কিন্তু সে হতো না। কিছু ধনী ব্যক্তিরা আছে যারা আমাদেরকে সার্কাসের পাত্র বানাইতে চায়, আমাদেরকে তারা সার্কাসের পাত্র বানিয়ে অলরেডি তারা আমাদের দিয়ে সার্কাস করছে, আমাদেরকে তারা গোলাম বানিয়ে রাখতে চায়, চায় আমরা যেন তাদের মতো সচ্ছল চায়। আর তারা চায় না আমি প্যারাডো গাড়ি চলবো, সে কেন মার্সিডিজ গাড়িতে চলবে, এটা কিন্তু তারা চায় না। এই কারণে কিছু ব্যক্তি কিন্তু আমাদেরকে এই নেটওয়ার্ক মার্কেটিং করতে দিচ্ছে না। আসুন আমরা আরেকটু বিস্তারিত জানবো, হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। কেন কিছু ব্যক্তি এই নেটওয়ার্ক মার্কেটিং কে, কেন কিছু ব্যক্তি এই নেটওয়ার্ক মার্কেটিং এর পিছনে লেগে গেছে, কারণ এর মধ্যে বিশাল একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা আমি সংক্ষেপে আপনাদের আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো না এই বিষয়টা নিয়ে। সেটা হলো দ্য নেটওয়ার্ক মার্কেটিংটা কি। এখানে দুইটা শব্দ, একটা হলো নেটওয়ার্ক, দ্বিতীয়ত হলো মার্কেটিং। নেটওয়ার্কটা কি?
দ্য শেয়ার অফ ইনফরমেশন অফ অর সার্ভিস। এখানে নেটওয়ার্কিং এর মাধ্যমে, হ্যাঁ, চেইন অফ কমান্ডের মাধ্যমে এখানে ইনফরমেশনকে শেয়ার করা হয়। সরি, আমার একটা কল আসছে। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, এখানে চেইন অফ কমান্ডের মাধ্যমে কিছু ইনফরমেশন এবং কিছু সার্ভিসকে শেয়ার করা হয় নেটওয়ার্কের মাধ্যমে। দ্বিতীয় বিষয়টা হলো মার্কেটিং, দ্য প্রসেস অফ টেকনিক অফ প্রমোটিং সেলিং। এখানে সেলের কিছু স্পেশাল এবং বিশেষ পদ্ধতি এখানে দেওয়া হয়, যেটার মাধ্যমে মার্কেটিং করে মানুষ সচ্ছল বা সফল হতে পারে। তো দেখেন এইখানে আমরা দুটো জিনিস পাইছি। সো নেটওয়ার্ক মার্কেটিং ইজ ডুয়েল পাওয়ার। এই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে ডুয়েল পাওয়ার, দুইটা পাওয়ার থাকার কারণে এটা থেকে খুব অল্প সময়ের মধ্যে একটা মানুষ সে লাক্সারিয়াস জীবনযাপন কিন্তু করতে পারে। তো বাই সেলিং ইনফরমেশন অ্যান্ড অর্ডিনারি পিপল গেট অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল। এটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমেই সম্ভব। তো আসুন আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। কাইন্ডস অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংটা কয় ধরনের হয়ে থাকে? সাধারণত দুই ধরনের হয়, বাইনারি সিস্টেম আর হলো ইউনিলেভেল সিস্টেম। যারা 2000 সনের দিকে মানে প্রাপ্তবয়স্ক ছিলেন, হ্যাঁ, অ্যালার্ট ছিলেন, তারা হয়তো এই বিষয়গুলা জেনেছেন যে বাইনারি সিস্টেম এবং ইউনিলেভেল সিস্টেম। আমরা দেখেছি ভিতরে পূর্বের অনেক কোম্পানি, কারণ নাম বলার দরকার নেই, যে তাদের মধ্যে একটা সিস্টেম ছিল বাইনারি সিস্টেম, যেটা সেটা হলো গিয়ে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড থাকবে। কোনো কারণে আপনার যদি এবং আপনাকে যখন জয়েনিং করবেন, রাইটে করলে লেফট একজনকে জয়েনিং করাতে হবে, এবং লেফট অথবা রাইট কোনো এক সাইড আপনার যদি জয়েনিং বন্ধ হয়ে যায়, ইনকাম বন্ধ হয়ে যায় বা একটা সাইড অফ হয়ে যায়, অটোমেটিক আপনি রাইট হ্যান্ড সাইড থেকে কোনো ইনকাম পাবেন না, এবং রাইট হ্যান্ড সাইড অফ হয়ে গেলে আপনি বাম সাইড থেকে কোনো ইনকাম পাবেন না। যেটার সিস্টেম হলো বাইনারি সিস্টেম, এবং এটার জয়েনিং এর মধ্যে একটা লিমিটেশন আছে। বাট ইউনিলেভেল সিস্টেম যেটাকে ডাইরেক্ট সেলিং বলা হয় থাকে, এটার মধ্যে কোনো রাইট হ্যান্ড সাইড লেফট সাইড এমন কোনো শর্ত শরত নাই, যেখানে আনলিমিটেড আপনি জয়েনিং করাইতে পারবেন। তো আসুন এই ইউনিলেভেল সিস্টেমটাকে নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। তো আমরা আমাদের পূর্বের আরেকটা স্লাইডে আমরা একটু চলে যাচ্ছি, যেখানে আমি বলেছিলাম মানুষ নেটওয়ার্ক মার্কেটিংকে কেন হারাম বা খারাপ বলে। এর অন্যতম দুইটা কারণ রয়েছে। দ্বিতীয় কারণ যেটা, বিভিন্ন কোম্পানি দ্বারা মানুষ প্রতারিত হওয়ার কারণে। দেখেন অতীতে কিছু কোম্পানি আপনারা দেখেছেন, এই বাইকের একটা বিষয় ছিল, হুন্ডার জন্য টাকা নিয়ে, যাক আমি সিস্টেমটা ভালো করে জানি না, এই অনেকেই কিন্তু সেই বাইক বা হুন্ডা কিন্তু পায়নি। এবং এর আগে একটা কোম্পানি ছিল যারা কিনা গাছ লাগানোর জন্য, বান্দরবন না কোথায় গাছ লাগাবে, 6000 না 7000 করে টাকা নিয়েছে, আপনি 10 বছর পরে এখানে অনেক টাকা পাবেন, এরকম একটা অনিশ্চয়তার উপরে যেই বাই করা হয় বা সেল করা হয়, বেচা বিক্রি, অনির্দিষ্ট বা অনিশ্চিত জিনিসের উপরে বেচা বিক্রি, যেটা শরীয়তে হারাম। এই ধরনের সিস্টেমে তারা কিন্তু এই ধরনের সেল করেছে, মানুষের থেকে টাকা নিয়েছে, আজকে তাদের কিন্তু কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না। তারা কিন্তু হারিয়ে গিয়েছে। এই ধরনের কিছু নেটওয়ার্ক মার্কেটিং এর কারণে মানুষ এই এমএলএমটাকে বা নেটওয়ার্ক মার্কেটিংকে হারাম বলে, এমএলএমটাকে সরাসরি হারাম বলে থাকে। দেখেন আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং করে থাকি, যেটাকে আমরা ডাইরেক্ট সেলিং সার্টিফিকেট আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে, যে ডাইরেক্ট সেলিং সার্টিফিকেটের মাধ্যমে আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা করছি। এই সার্টিফিকেট করতে হলে আপনাকে এমএলএম এর অন্তর্ভুক্ত হতে হবে, বাট এটা কিন্তু যেটাকে আপনারা হারাম বলে থাকেন, অর্থাৎ মানুষ যেটাকে প্রতারিত হয়, এটা কিন্তু সেই এমএলএম নয়। আসুন আমরা আরেকটু বিস্তারিত যাই। এখন কেউ যদি আপনাকে বলে হ্যাঁ আপনারা যেটা করছেন, আপনি কাউকে ইনভাইট করার জন্য গিয়েছেন, সে আপনাকে বলে দিয়েছে আপনারা যেটা করেন এটা তো এমএলএম এবং এটা হারাম, আচ্ছা আপনি এখন কি করবেন? তাকে কি এই আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, তাকে কি সাথে সাথে একটা পাঞ্চ বা ঘুষি লাগিয়ে দিবেন, নাকটাক ভেঙে দিবেন? এটা কি আমরা করব? না, এটা আমরা কখনোই করব না। আপনি সাথে সাথে তাকে রাইট বলে দিবেন, হ্যাঁ আপনি রাইট বলেছেন, অবশ্যই আপনি যথার্থ বলেছেন, হ্যাঁ আপনি যথার্থ বলেছেন, কারণ কিছু মানুষ এই এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং কে
পুঁজি করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষের থেকে, মানুষের সাথে প্রতারণা করেছে, আপনার কথা অবশ্যই রাইট আছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যেই জিনিসের পিউরিটি যত বেশি সেটার ভেজাল তত বেশি। দেখেন আমাদের সামনে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা মুস্টার্ড অয়েল মানে সরিষার তৈল। আপনি দোকানে গিয়ে কি কি বলেন কথাটা যে ভাই আপনার দোকানে কি খাঁটি সরিষার তৈল আছে? আপনি কিন্তু শব্দটা এরকম উচ্চারণ করেন, ভাই আপনার দোকানে খাঁটি সরিষার তেল আছে। আচ্ছা আপনি খাঁটি কেন বললেন? আপনি বলতে পারতেন যে ভাই আমাকে একটা সরিষার তেল দেন। খাঁটি কথাটা আমরা কেন বলি? কারণ সরিষার তৈল, মুস্টার্ড অয়েল এটা একটা ভ্যালুয়েবল জিনিস। এরপরে আমরা যদি দেখি হানি, মধু, দেখেন আমরা মধুটা নিয়ে এত বেশি কনফিউশন, কোন মধুর উপরে আমরা কিন্তু আস্থা নিতে পারি না। না ভাই আমি এগুলো খাইগুলো, আপনার এটা খাঁটি মধু নয়। আমরা কিন্তু সবাই কিন্তু মধুর ব্যাপারে দেখেন সবাই খাঁটি মধু খুঁজি। কেন খুঁজি? এটার মূল্যায়নটা বেশি, এটার ভ্যালুটা বেশি, যার কারণে আমরা খাঁটি বলি। বই ভাই খাঁটি মধু আছে কিনা, খাঁটি মধু থাকলে আমাকে দিতে পারেন। তা আমরা কিন্তু খাঁটি মধু খুঁজি। কেন খুঁজি? এই মধুটা কিন্তু অনেক একটা ভ্যালুয়েবল একটা জিনিস, যার কারণে আমরা এটার মধ্যে তত বেশি ভেজাল হয়, তত এটাতে ভ্যালুয়েবল হওয়ার কারণে এটা মানুষের তত বেশি ভেজাল করে। কিন্তু দেখেন আমরা যখন সয়াবিন অয়েল কিনি, আমরা কি দোকানে যাই বলি ভাই খাঁটি সয়াবিন তেল দেন? কখনোই বলি না। বলি ভাই আমাকে 1 লিটার 2 লিটার সয়াবিন তেল দেন। এটাই কিন্তু আমরা কোম্পানি বলতে পারি যে ভাই আমাকে তীর দেন বা অন্য কোম্পানি দেন। হ্যাঁ, কোম্পানি আমরা বলি যে ওই কোম্পানির সয়াবিন তেলটা আমাকে দেন। আমরা কিন্তু এই কথা বলি না যে আমাকে খাঁটি সয়াবিন তেল দেন। তাহলে দেখেন যেই জিনিসের মূল্যায়নটা যত বেশি, ভ্যালু যত বেশি, ওইটার কিন্তু নকল তত বেশি হয়। তো এই কারণে আপনাকে বুঝতে হবে যে এই এমএলএমটা, নেটওয়ার্ক মার্কেটিংটা ভ্যালুয়েবল হওয়ার কারণেই এটার মধ্যে তত বেশি ধোঁকা রয়েছে, তত বেশি মানুষ এটাকে নকল করছে, এটা মানুষ এখানে বেশি প্রতারিত করছে। আর আরেকটা বিষয় হলো দেখেন আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা স্বভাব হলো এই যে আমি রাতারাতি বড়লোক হইতে চাই। হ্যাঁ, কিরকম যে আমি বিজনেস শুরু করব, এবং অনেকে এমএলএমটা এরকম মনে করে যে এখানে গেলেই কিছু মানুষকে ধোঁকা দিয়ে রাতারাতি এখান থেকে কোটিপতি হওয়া যাবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতার কারণেই কিছু ওলামা একরাম, কিছু মুফতিয়ান একরাম এটাকে হারাম ফতোয়া দিয়েছেন, কারণ দেখেছেন মানুষ এখান থেকে প্রতারিত হচ্ছে। আসুন আমরা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোনটা, সঠিক ডিরেক্ট সেলিং কোনটা, এটা আমরা আজকে বিস্তারিত জানবো। যেই 8টি কারণে এমএলএম হারাম, আসুন আমরা আজকে এই স্লাইডটা সকলেই একটু নোট করার চেষ্টা করবেন, আপনাদের কাজে আসবে। তো যেই 8টি কারণে এমএলএম হারাম, এই 8টা বিষয় আজকে আমরা জানবো, এবং আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এর মধ্যে এই 8টা বিষয় আছে কিনা আমরা আজকে নিশ্চিত হয়ে যাব, এবং 100% আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস সেলফ কনফিডেন্স আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আসুন যে 8টি কারণে এমএলএম হারাম, প্রথম কারণ যেটা, সেটা হলো শর্ত সহ এজারা চুক্তি করা হয়। যেই এমএলএম এ শর্ত সহ এজারা চুক্তি করা হয় ওই এমএলএমটা হারাম। অনেকে মনে করেন এমএলএম এ শর্ত সহ বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয়, এবং শর্ত পূরণ না করতে পারলে টাকা ফেরত পাওয়া যায় না। ফরএভার এরকম কোনো শর্ত তো নেই, বরঞ্চ 1 বছর পর্যন্ত সুযোগ আছে আইডি স্যালেন্ডার করে টাকা ফেরত নেওয়ার। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু আপনার থেকে কোনো ইনভেস্ট নিচ্ছে না। যেমন মনে করেন আপনি একটা দোকানে, চালের দোকানে গেলেন, ভাই আমাকে 5 কেজি চাল দেন। আচ্ছা, এই যে 5 কেজি চাল আপনি কিনে নিয়ে এসেছেন, আপনি কি এখানে কোনো টাকা ইনভেস্ট করেছেন? কখনোই না। আপনার চাল দরকার বা আপনি চাল কিনবেন, আপনি চালের দামটা দিয়ে চালটা কিনে নিয়ে এসেছেন, বাসায় আপনি নিজেটাকে খাবেন। ফরওয়ার্ডিং প্রোডাক্টস আপনাকে কিছু প্রোডাক্ট দিচ্ছে, আপনি যে টাকা দিচ্ছেন ঠিক সমপরিমাণ ওই পরিমাণের প্রোডাক্ট আপনাকে দিচ্ছে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আপনি নিজে পারচেস করে নিজে ইউজ করবেন, দেন এটার বেনিফিট শেয়ার করবেন, দেন এটাকে আপনি সেল করবেন, দেন আপনার এটার বিজনেস হবে, এখানে আপনার ডিস্ট্রিবিউটর তৈরি হবে। এখানে একটা টাকাও আপনাকে কোম্পানির কাছে ইনভেস্ট করতে হবে না, এমন কোনো শর্ত ফরএভার লিভিং প্রোডাক্টসে নেই। সুতরাং এই 1 নম্বর বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, এখানে কোনো টাকা ইনভেস্ট করার কোনো শর্ত ফরএভার লিভিং প্রোডাক্টসে নেই। আসুন আমরা দ্বিতীয় শর্তের দিকে যাই। দ্বিতীয় বিষয় যেটা, দ্বিতীয় কারণ যেটা হারাম হওয়া, সেটা হলো শর্ত সহ ক্রয় বিক্রয় চুক্তি।
অনেকে মনে করেন এমএলএম এর শর্ত রয়েছে, যদি সে নির্ধারিত টার্গেট পরিমাণ সেল না করতে পারে তাহলে তার থেকে নির্ধারিত কমিশন, যেমন যারা 30, 38, 43 বা 48% কমিশন শর্ত আমাদের রয়েছে, এই কমিশনের যে টার্গেট আমরা যে যে স্তরে আমরা আছি, এই কমিশন থেকে আমাদের বাতিল হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন আমার, এমন কারো কি হয়েছে যে আমি এখন যেমন আমার কথাই যদি আমি বলি, আমি ম্যানেজার আছি, আমি গত 3 মাস বিজনেস করতে পারিনি আমার পার্সোনাল একটা কারণে। আচ্ছা, কোম্পানিকে আমার এই যে আমি যে 48% আমি ছিলাম, এখন কোম্পানিকে আমাকে এখান থেকে 30% নামিয়ে দিবে, যে না আপনি এখন থেকে আর 30% বেশি, আপনি এতদিন বিজনেস করেননি, আপনি এখন আর 30% বেশি পাবেনি? এমন কি কারোর সাথে ঘটেছে? যারা 38% আছেন, এমন কি আপনার কখনো ঘটেছে আপনি 1 মাসে বিজনেস করেননি, যার কারণে কোম্পানি আপনাকে 30% নামিয়ে দিয়েছে? কখনো কিন্তু হয়নি। এই ধরনের কোনো শর্ত বা এই ধরনের কোনো ক্রয় বিক্রয়ের চুক্তি ফরএভার ইম্পোর্টসে নেই। আপনি যেটা অ্যাচিভ করেছেন, আপনি সুপারভাইজার হয়েছেন, আপনি আজীবন এখান থেকে এই পরিমাণ আপনি এখান থেকে সেল করতে পারবেন। এবং যারা ম্যানেজার আছে তারা যে পরিমাণ কমিশন পেয়ে থাকেন, তারা আজীবন এই 48% কমিশন পাবে। এবং আমি যদি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন। আমি কোনো কোম্পানির নাম বলবো না, অনেকগুলো কোম্পানি এমন আছে, আপনি যখন তাদের একজন সেলসম্যান হবেন, আপনাকে যে টার্গেট দেওয়া হবে, আপনি যদি সেই টার্গেট পূরণ না করতে পারেন, আপনাকে যে বলুন আপনাকে, যেমন আমি একটা কোম্পানির সাথে সরাসরি কথা বলেছি, তারা বলছে হ্যাঁ আপনাকে 20% কমিশন আপনাকে প্রোডাক্ট দেওয়া হবে। হ্যাঁ, আপনি যদি আমাকে সেল 5 লক্ষ টাকা না দেখাইতে পারেন মাসে, আপনি কিন্তু 10% আপনার এখান থেকে কর্তন করে নেওয়া হবে, আপনি কিন্তু 10% বেশি কমিশন পাবেন না। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জ, এই সিস্টেমে ট্রেডিশনাল মার্কেটিং বিজনেস করে থাকে, যেটা কিনা হারাম, শরীয়তের দৃষ্টিতে এটা হারাম। এই সিস্টেমে কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এ বিজনেস করে থাকে। আপনি যদি বিশ্বাস না হয়, যে কোনো ট্রেডিশনাল মার্কেটিং আপনি সেলসম্যান হন, আলোচনা করেন, কথা বলেন, আর দেখবেন আপনি যদি তাদের টার্গেট পুরো না করতে পারেন, আপনি কিন্তু আপনার যে স্যালারি বলেন বা আপনার যে কমিশন বলেন, এটা কিন্তু তারা কর্তন করে নিবে। এটাই বাস্তবতা। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস বা ডাইরেক্ট সেলিং কিন্তু, আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু এই সত্যটা কিন্তু তারা এখানে দেয়নি। আপনাকে তারা সারা জীবন আপনি যেই স্তরে ছিলেন, যেই কমিশনে ছিলেন, সেটাই কিন্তু আপনাকে দিয়ে যাবে। আসুন, তৃতীয় নম্বর যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মানুষ মনে করে এখানে এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং এ ধোঁকা রয়েছে, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করে এমএলএম এ মানুষ প্রতারিত হয়, এখানে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং উপরস্থ কিছু আপলাইনরাই কেবল স্বাবলম্বী হয়ে থাকে, বাকিরা শুধুই ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এটা কিন্তু এই মানে 95% মানুষের একই ধারণা, যে শুধু এটা যারা নিচের স্তরে আছে তারা শুধু সারা জীবন গাধার মতো বা বলদের মতো খেটেই যায়, যারা আপলাইন আছে তারাই শুধু ইনকাম করে থাকে। আসুন, আপনাদেরকে আমার নিজের এক্সপিরিয়েন্স বা আমার নিজের টিমের আপনার একটা শেয়ার আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন, এখানে আমি মাহমুদুল হাসান বামে দেখতেছেন, এবং আল আমিন, মোহাম্মদ আল আমিন, যিনি নাকি আমার টিমের একজন ম্যানেজার। তো আমি যে মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হই, ওই মাসে আমি যে বিলটা পেয়ে থাকি 42,147 টাকা। আর ওই আলামিন ভাই, উনি ওই মাসে সুপারভাইজার হন, অথচ দেখেন সে সুপারভাইজার, সে আমার থেকে বিল বেশি পেয়েছে। ওই মাসে তিনি বিল পেয়েছেন 68,702 টাকা। অর্থাৎ আমার থেকে কিন্তু প্রায় প্রায় 25-26 হাজার টাকার মতো সে কিন্তু বিল বেশি পেয়েছে। এটা কিন্তু একমাত্র ফরওয়ার্ড লিঙ্ক প্রোডাক্টসই সম্ভব, যে আপলাইন থেকেও ডাউনলাইন বেশি বিল পেতে পারে, যেটা অন্য কোনো ট্রেডিশনাল সিস্টেমে সম্ভব নয়। গুরুত্বপূর্ণ একটা বিষয়, 4 নম্বর যেই হারাম হওয়ার শর্ত বা কারণ যেটা রয়েছে, শ্রমবিহীন বিনিময়। মানে বিষয়টা হলো, আপনি শ্রম দিবেন না কিন্তু লাভ পেতে থাকবেন। যেমন বেশ কিছু নেটওয়ার্ক মার্কেটিং যারা আগে মানে প্রলোভন দেখিয়েছে আমাদেরকে বা আবার সাধারণ মানুষদেরকে দেখিয়েছে, যে আপনি এক সময় আপলাইন লিডার হয়ে যাবেন, ম্যানেজার হয়ে যাবেন, আপনাকে তখন আর কোনো কাজ করতে হবে না, আপনি বসে বসে শুধু টাকা ইনকাম আসতেই থাকবে, আসতেই থাকবে। এই যে আপনি শ্রম দিবেন না অথচ আপনার টাকা ইনকাম হবে, এটা শরীয়তে হারাম। আপনি শ্রম দিবেন না, কাজ করবেন না, কিন্তু টাকা পাবেন, এটা শরীয়ত কখনোই সমর্থন করে না। কিন্তু ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টসে আমি এটার জ্বলন্ত প্রমাণ। কিরকম? আমি দেখেন কয়েক মাস বিজনেস করিনি, আমার কিন্তু একটা টাকাও কিন্তু কোম্পানি আমাকে, আমি ম্যানেজার হতে পারি বাট
আমাকে কিন্তু কোম্পানি একটা টাকাও আমাকে সে বিনিময় দেয়নি, টাকা দেয়নি। কেন? আমি শ্রম দেইনি, যার কারণে কোম্পানি কিন্তু আমাকে টাকা দেয়নি। পঞ্চম বিষয়টা যেটা আছে, বিনিময় বিহীন শ্রম, অর্থাৎ আপনি বিনিময় দিবেন, আপনি শ্রম দিবেন কিন্তু বিনিময় পাবেন না। আপনি কঠোর পরিশ্রম করতেছেন, হ্যাঁ, আপনার এরকম কারো হয়েছে আমাদের মধ্যে যে আপনার এফবিও বানিয়েছেন, হ্যাঁ, আপনার টিমে একজন নতুন এফবিও বানিয়েছেন, সে 56,000 টাকার প্রোডাক্ট সে পারচেস করেছে বা 46,000 টাকার প্রোডাক্ট সে পারচেস করেছে, বাট কোম্পানি আপনাকে একটা টাকাও দেয়নি। এমন কি কারো হয়েছে? অসম্ভব, এটা হতেই পারে না। ফরেন প্রোডাক্টস, আপনি যে পরিমাণ শ্রম দিবেন, হ্যাঁ, ওই পরিমাণ বিনিময় কিন্তু অর্থ কিন্তু কোম্পানি আপনাকে পে করবে। 6 নম্বর বিষয় যেটা হচ্ছে জুয়া রয়েছে। অনেকেই মনে করেন এমএলএম এ জুয়া রয়েছে, এখানে গেম রয়েছে, আপনি এখানে টাকা ইনভেস্ট করে বসে থাকবেন, যদি গেম লেগে যায় তাহলে আপনি কোটিপতি হবেন, না হয় ভিখারি হবেন। নো, ইম্পসিবল। এটা ফরেন ইনভেস্ট কোনো গাছের বিজনেস করে না যে আপনি গাছ লাগিয়ে রাখবেন 7,000 টাকা দিয়ে, 10 বছর পরে আপনি এখান থেকে 10 লাখ টাকা পাবেন। এমন কোন জালিয়াতি বা জুয়ামি বিজনেস ফরএভার লিভিং প্রোডাক্টস করে না। ফরের মধ্যে এরকম কোন জুয়ার সিস্টেম নেই। ফরএভার লিভিং প্রোডাক্টের সিস্টেম হলো সেল করা। 7 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো সুদ রয়েছে এবং সুদের সন্দেহ রয়েছে, যে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের সুদের সিস্টেম রয়েছে, বা এখানে সুদের কোনো সন্দেহ থাকতে পারে। না, ফরেন বলেছে এমন কোনো সিস্টেম নেই, বরঞ্চ ফরেন বলেছে ক্যাশ রিস্ক এন্ড ডেবিট ফ্রি। আমরা অনেকে আগে স্লাইডটা দেখেছি, ফরেন একটা ধনী কোম্পানি এবং সম্পূর্ণ ঋণ মুক্ত, সুদ মুক্ত একটা কোম্পানি, যে বাংলাদেশের, সরি, বিশ্বের এই যে 171 বা 180টা আমরা বলে থাকি, যে 180 বা 87টা কান্ট্রিতে কোন দেশের কোন ব্যাংকের কাছে ফরেন বনাস 1 টাকা পরিমাণ ঋণ বা লোন বা সুদ তার নেই। বরঞ্চ বাংলাদেশের যে ফরেন কোম্পানি, বাংলাদেশ ব্যাংকের কাছে 1,000 কোটি টাকা তাদের ডিপোজিট রয়েছে। এটা আমরা হয়তো অনেকেই জানি না। ফরেন 1,000 কোটি টাকার ডিপোজিট কিন্তু বাংলাদেশ ব্যাংকে ফরেন রেখে দিয়েছে। লোন আর ঋণ বা সুদ তো দূরের কথা। সর্বশেষ 8 নাম্বার যেটা, বিদেশি পণ্য দ্বারা বাজার প্রভাবিতকরণ। অনেকেই এই জায়গাটা এসে একটু মানে হিমশিম খেয়ে যাচ্ছেন, আসলে এখানে বিষয়টা যেন কেমন হয়ে গেল। না, একটু ভাবুন, একটু চিন্তা করুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। ফরএভারের সমমান কোন প্রোডাক্ট বিশ্বের কোথাও নেই। এখানে বিষয়টা কি, বিদেশি পণ্য দ্বারা বাজার প্রভাবিত করা, অর্থাৎ এমন যদি হয় যে হ্যাঁ আমি মাহমুদুল হাসান এমন একটা প্রোডাক্ট বের করছি, কোম্পানি আমার এমন একটা প্রোডাক্ট বের করছি, যে প্রোডাক্টটা ফরএভার লিঙ্ক প্রোডাক্টের কারণে আমি সেল করতে পারতেছি না, ফরএভারের কারণে আমার প্রোডাক্টটা মানে কি বলে এটাকে, মার্কেট লস হয়ে গেছে বা মার্কেট মাইর খেয়ে গেছে, যেটা সোজা বাংলা ভাষায় বলি আমরা, যে আমার মার্কেটে আমি মাইর খেয়ে গেছি, ফরএভারের কারণে আমার প্রোডাক্ট আমি সেল করতে পারতেছি না। এমন কি কখনো হয়েছে? কোশ্চিন কালেও না। কারণ ফরএভার প্রোডাক্টস হলো ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট, এইটার সাথে তুলনামূলক কোনো প্রোডাক্ট বিশ্বে কোথাও নেই। আপনি বাংলাদেশে এইটার সাথে তুলনা করতে পারেন এমন কোনো প্রোডাক্ট নেই, বা ফরএভারের কারণে কোনো প্রোডাক্ট মার্কেটে কি বলে তার বাজারকরণ হারিয়েছে বা বিক্রি করতে পারছে না, এমন কোনো প্রোডাক্ট বিশ্বে নেই। ব্যতিক্রম ধর্মী ফরএভার প্রোডাক্টস মানুষের সুস্থতার জন্য দিয়ে থাকে। আসুন এখানে যে বিষয়টা আমরা আমি লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, FBO, ফরএভার বিজনেস ওনার। এটার অর্থ হলো ফরএভারের একজন আপনি মালিক। আর আমি ব্যক্তিগত যেটা বলে থাকি, আমরা ফরএভার একজন গর্বিত মালিক। তো ফরএভারের একজন বিজনেস ওনার, এখন এখানে খুব মানে শরীয়তের দিক থেকে, শরীয়তের দিকে স্বচ্ছ একটা বিষয় আছে, যদি আপনি ব্রেইনে নিতে পারেন। সেটা হলো, আমি একবার শুরুতেও আপনাকে স্লাইডটা দেখিয়েছি, বলেছি যে কোম্পানি এখানে আপনাকে ওনার বলে স্বীকৃতি দিয়েছে, আপনাকে কোম্পানি মালিক বলেছে। এক যখন কোন একটা ব্যক্তি কোন কোম্পানির মালিক হয়, তখন কিন্তু সে তার প্রোডাক্ট সেইভাবে কিন্তু সেল করতে পারে। আপনি চাইলে আপনার প্রোডাক্ট আপনার মন মতো আপনি সেল করতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট সেল করা এবং বিজনেস করতে পারেন। আপনি মালিক, এখানে আপনাকে মালিক বলা হয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে প্রোডাক্ট গুলো সেইভাবে আপনি কিন্তু সেল করতে পারেন। আসুন আমরা কারো সমালোচনা নয়, আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করব। দেখেন,
ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের কোনো দুর্নাম আমি করব না, শুধু একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন, কোনো ব্যক্তি যদি ধূমপান করে, হ্যাঁ, তো যে ধূমপান করে তার তো ক্ষতি হয়ই। হ্যাঁ, যে ধূমপান করে না সে কিন্তু এখানে মানে পাশে বসে মানে একটা কষ্ট অনুভব করে। যেমন আমার কথাই যদি আমি বলি, আমার পাশে যদি কেউ যদি ধূমপান করে, আমি কিন্তু নিঃশ্বাস নিতে পারি না, শ্বাস নিতে পারি না, আমার কষ্ট হয়। হ্যাঁ, এবং শুধু কষ্টই নয়, এটা যারা ধূমপান করে না তাদের কিন্তু হার্টের জন্য, তাদের লাংসের জন্য এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। সবচেয়ে বেশি ক্ষতি করে যেটা ধূমপানটা লাংসের জন্য ক্ষতি করে, ব্রেইনের ক্ষতি করে, এবং এটা সেক্সুয়াল ফাংশনের জন্য মারাত্মক ক্ষতিকর ধূমপানটা। তো এখানে আমি যে জন্য এই স্লাইডটা এনেছি, যে যেই বিষয়টা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যারা আমার 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 জানা মতে আমাদের সাথে আজকে কিছু ওলামা ইকরামও আছে আমাদের আজকের প্রোগ্রামে, আমি জানি তাদের কাছে আমার প্রশ্নটা থাকবে, বা যারা এমএলএম নিয়ে তর্ক করে বিতর্ক করে তাদের কাছে প্রশ্নগুলো আপনারা করবেন, যে যেই প্রোডাক্ট বা যেই উপাদানটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কি সেল করা, এটা কি বিক্রি করা জায়েজ আছে কিনা? যেটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা কি বিক্রি করা, সেল করা, এটা নিয়ে বিজনেস করা, এটা খাওয়ার পর কথা তো পরে বলতেছি আপনি, কিন্তু এটাকে বিক্রি করা এটা জায়েজ আছে কিনা, এই বিষয়টা আপনাদের কাছে প্রশ্ন থাকবে, যে হ্যাঁ এটা বিক্রি করা জায়েজ আছে কিনা আপনারা যাচাই করে জানবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আসুন, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, বিষয়টা হলো প্যারাবনস। হ্যাঁ, প্যারাবনসটা কি? এটা উপাদানটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, এই জন্য আমি শেয়ার করছি। দেখেন, এটি একটি সিনথেটিক রাসায়নিক দ্রব্য যা ব্যবহার করা হয় কসমেটিক্স প্রসাধনীতে, খাবারে, পানীয়তে এবং ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণকারী হিসাবে ব্যবহার করা হয়। বিভিন্ন পণ্য প্রিজারভেটিভ হিসাবে এই প্যারাবনসটা ব্যবহার করা হয়ে থাকে। আমেরিকান কেমিক্যাল সোসাইটির মতে বিশ্বের 85% প্রসাধনীতে প্যারাবন ব্যবহার করা হয়ে থাকে, এবং প্যারাবন গুলোতে রয়েছে মিথাইল, ইথাইল, হ্যাঁ, ইত্যাদি। তার বিস্তারিত আলোচনা আমি গেলাম না। তো যে সমস্ত প্রসাধনী খাবারে প্রসাধনী বা খাবারে প্যারাবন আছে, প্রসাধনী যদি তাকাই, শ্যাম্পু, লোশন, কন্ডিশনার, ফেসিয়াল ক্লিনজার, শাওয়ার ইত্যাদি, এবং খাবারের মধ্যে যদি দেখি বিয়ার, জ্যাম, দুগ্ধজাত পণ্য, সস, আচার, হ্যাঁ, মিষ্টান্ন, কোমল পানীয়, টিনজাত খাবার, স্বাদযুক্ত খাবার, অ্যালকোহল যুক্ত পানীয়, এগুলাতে কিন্তু এই প্যারাবনটা ব্যবহার করে হয়ে থাকে, যেগুলো আমরা খেয়ে থাকি, আমাদের বাচ্চারা খেয়ে থাকে, আমরা সচরাচর প্রতিনিয়ত এগুলো খেয়ে থাকি। তো এই প্যারাবনের ব্যবহারের কারণে কি কি ক্ষতি হয়ে থাকে? উল্লেখযোগ্য 5 ধরনের মারাত্মক ক্ষতি রয়েছে এই প্যারাবনে। মহিলাদের ইস্ট্রোজেন হরমোন ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে মহিলাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ বাচ্চা ধারণ ক্ষমতা, বন্ধ্যত্বা, বাচ্চা দেরিতে হওয়া, বাচ্চা না হওয়া, এই ধরনের অনেকগুলো সমস্যা হয়ে থাকে এই প্যারাবনের কারণে। এবং দ্বিতীয়, হতে পারে স্কিন ক্যান্সার, হতে পারে ব্রেস্ট ক্যান্সার এই প্যারাবনের কারণে। যে সমস্ত পারফিউমের মধ্যে, যে সমস্ত কসমেটিকের মধ্যে, হ্যাঁ, এবং স্প্রের মধ্যে আমরা এই প্যারাবন দেওয়া হয়ে থাকে, এগুলো যদি আপনি শরীরে বডিতে ইউজ করেন, এর থেকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে ক্লোন ক্যান্সার, হতে পারে অ্যালার্জি। এখন অ্যালার্জি কিন্তু প্রচুর প্রভাব, করোনা সিচুয়েশনের পর থেকে এখন কিন্তু প্রচুর অ্যালার্জির একটা প্রভাব বর্তমানে চলতেছে। তো এই যে সমস্যাগুলো, হ্যাঁ, এই প্যারাবন ব্যবহারের কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্রোডাক্টে মানুষের স্বাস্থ্যের এত ধরনের ক্ষতিকর বা ক্ষতি হয়, এই প্রোডাক্ট ব্যবহার করা শরীয়ত সম্মত কিনা? এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করে, এই ব্যবসাগুলো শরীয়ত সম্মত কিনা? দেখেন, আমাদের বাচ্চারা কিন্তু মিমি খাচ্ছে, হ্যাঁ, চকলেট খাচ্ছে যেগুলোর মধ্যে প্যারাবন দেওয়া রয়েছে, এগুলাই কিন্তু আমাদের বাচ্চারা খাচ্ছে, আমরা খাচ্ছি। যত ধরনের কোমল পানীয় আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে প্যারাবন রয়েছে। সমস্ত কসমেটিক্স, যত কসমেটিক আছে বিশ্বে, ন্যাচারাল কসমেটিক্স ব্যতীত, ফরএভারের কসমেটিক ব্যতীত যত কসমেটিক আছে, সবগুলোর মধ্যে প্যারাবন ব্যবহার করা হয়ে থাকে। দেখেন, এখন ফরএভার সম্পর্কে আমরা যদি জানি, ফরএভার লিভিং প্রোডাক্টস, যেখানে দেখেন 100% হালাল প্রোডাক্ট এটা রয়েছে, 100% হালাল সার্টিফিকেটের মধ্যে রয়েছে, কোয়ালিটি ফ্রি, হ্যাঁ, এই যে কোয়ালিটি ফ্রি সার্টিফিকেট যেটা, অর্থাৎ এটার মধ্যে এই যে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সবুজ যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, প্যারাবন ফ্রি, অর্থাৎ ফরএভার লিভিং প্রোডাক্টস এর কোন প্রোডাক্টের মধ্যে এই প্যারাবনটা নেই, যে প্যারাবনটা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি ক্ষতিকর। কোয়ালিটি ফ্রি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোয়ালিটি ফ্রিটা হলো গিয়ে
যে দেখেন আমরা এখানে শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মাবলম্বী আজকে আমাদের প্রোগ্রামে আছি এবং আমরা ফরএভার বিজনেস করে থাকি সারা বিশ্বে। তো দেখেন এখানে বিভিন্ন ধর্ম অবলম্বী লোক থাকার কারণে ফরএভার লিভিং প্রোডাক্টস কোনো প্রোডাক্টের মধ্যে কোনো প্রাণীর নির্যাস এখানে দেওয়া হয়নি। কারণ বিভিন্ন ধর্মে বিভিন্ন প্রাণীর গোস্ত, মাংস, চর্বি নিষেধাজ্ঞা আছে, যার কারণে তারা কোনো প্রোডাক্টের মধ্যেই কোনো প্রাণীর নির্যাস তারা ব্যবহার করেনি। এবং এখানে রয়েছে বিএসটাই, বাংলাদেশ বিএসটাই স্বীকৃত প্রোডাক্ট এখানে আছে। তো আসুন আমরা একেবারে স্লাইডের শেষ পর্যায়ে, আমাদের ঠিক 10টা বেজে গেছে, আমি আর 5 মিনিটের মধ্যে সেটা শেষ করে দিব। দেখেন এখানে আমরা যে ট্রেডিশনাল সিস্টেমে যে বিজনেসটা করে থাকি এর একটা এক্সাম্পল আমি আপনাদের নেটওয়ার্ক মার্কেটিং সাথে আজকে মিলিয়ে দিব। দেখেন আজকে এখন যে শীতের দিন, প্রচুর শীতের পোশাক এবং বিভিন্ন ড্রেস আপ যেগুলো ভ্যানে করে, যে আমরা দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, ভ্যানে করে এরকম সেল করা হয়। মনে করেন কেউ যদি কোনো কোম্পানি থেকে এই প্রোডাক্ট গুলো 48% রেটে কিনে এনে, ডিসকাউন্টে কিনে এনে সেইভাবে সেল করতেছে। এই সেলটাকে আমরা কি বলবো? এটা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। সে কোম্পানি থেকে এই রেটে এনে সে এটাকে সেল করতেছে, এটা কি সিস্টেম? ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। বাট আসুন আমরা আরেকটু যদি দেখি, দেখেন আমি এখানে আরিফ ভাইয়ের নাম লিখেছি, আপনি আরিফ ভাই কি ধরেন, যে আরিফ ভাই কি করলো, সে 48% ডিসকাউন্টে সে কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট এরকম এনে, মানে শীতের পোশাক এনে সে ভ্যানে করে সেল করতেছে। তো তার প্রচুর সেলের কারণে সে একজনকে নিয়োগ দিবে। সে মাহাদি ভাইকে বললো যে আমার যে প্রোডাক্ট গুলো আছে বা আমার যে ড্রেস গুলো আছে এগুলোকে আমি যেই সেল হবে 48% আমি আপনাকে দিব, মাহাদি ভাইকে দিব, হ্যাঁ, আপনি এগুলো সেল করেন। তো এটা শুনে মাহাদি ভাই খুব উৎফুল্ল ভাবে রাজি হয়ে গেল। সে মাহাদি ভাই এখানে আরেকটা ভ্যান নিয়ে, দুইজন এখন দুইটা ভ্যান নিয়ে সেল করা শুরু করলো। যে টোটাল প্রোডাক্ট যে আসে এর মধ্যে মাহাদি ভাইকে 30% দেয় এবং এখান থেকে এবং আরিফ ভাই এখান থেকে যে বেনিফিটটা পায় ওখান থেকে 48% পেয়ে যায়। তো এইভাবে এই মাহাদি ভাই আবার নেক্সট আমাকে প্রপোজ করলো যে আপনি এখান থেকে যেহেতু আমার প্রচুর সেল হচ্ছে, আপনি একটা ভ্যান নিয়ে সেল করতে পারেন, আপনি এখান আমার প্রোডাক্ট থেকে আপনি 30% ডিসকাউন্ট পাবেন, আপনি এই প্রোডাক্ট গুলো সেল করেন, এখান থেকে আপনাকে আমি 30% ডিসকাউন্ট দিব, কোম্পানি আপনাকে 30% ডিসকাউন্টে আপনি এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন। দেখেন এই যে আমরা সিস্টেমটা দেখতেছি, আপনি নিজে একটু নিজের ব্রেনের সাথে ক্যালকুলাস করেন, এটাকে আপনি কখনো হারাম বলতে পারবেন? কোন দলিলে আপনি এটা হারাম বলবেন? কোশ্চিন কালেও না। কারণ আমি যখন একটা ভ্যান আমার পোষাচ্ছে না, আমি আরো দুইজনকে এখানে নিয়োগ করে আমি এখান থেকে আমার সেলিং প্রফিটটা বাড়ালাম এবং তাদেরকেও আমি তাদেরকে বেতনে রাখি নাই, বলি না ভাই আপনাদের কোনো বেতন দিব না, আপনাকে আমি, আপনি যেই পরিমাণ সেল করবেন এরপর আপনি কমিশন নিয়ে যাবেন। আমি তাদেরকে কমিশন সিস্টেম করে দিলাম যে আপনি সারাদিনে 10টা কাপড় সেল করলেন, 10টা শার্ট, 10টা টি শার্ট আপনি সেল করলেন, ধরেন মনে করেন একটা টি শার্টে আপনি 20 টাকা করে পাবেন, হ্যাঁ, আপনি 10টা টি শার্ট সেল করেন, আপনি দিন শেষে বেলা শেষে আপনি 200 টাকা এখান থেকে নিয়ে যাবেন, আপনার কোনো বেতন আমি ধরবো না, এই সিস্টেমে আপনি আমার সাথে বিজনেস করবেন। হ্যাঁ অবশ্যই এই বিষয়টা হালাল, এবং শুধু হালাল না, একবারে 100% পিউরিটিটা হালাল। ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু এই সিস্টেমে বিজনেস করে থাকে এবং এইটাকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বলা হয়ে থাকে। আমরা একটা চেইনের মাধ্যমে আমরা কিন্তু এই বিজনেসটা করে থাকি। তো আসুন আমরা আশা করি আজকের এই আলোচনায় সমস্ত দ্বিধান্বিত মনোভাব এবং ফরএভার প্রোডাক্ট সম্পর্কে যত নেগেটিভিটি আছে, হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যত নেগেটিভিটি আছে, এইগুলো ইনশাল্লাহ দূর হয়ে গেছে এবং অবশ্যই যাবে। আমরা পুরো স্লাইডটা যদি মনোযোগ দিয়ে শুনে থাকি এবং নোট করে থাকি, আলহামদুলিল্লাহ ফরএভার প্রোডাক্টস একটা পরিপূর্ণ সলিড এবং পিউরিটি বিজনেস, এবং এই সিস্টেমে কিন্তু ফরএভার প্রোডাক্টস ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং করে থাকে। তো আজকের প্রোগ্রামে যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সামনে খুব লাক্সারিয়াস বিজনেস করার একটা উদাত্ত আহ্বান এবং আশা ব্যক্ত করি আজকের প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কেউ বের হয়ে যাবেন না। আচ্ছা, জাস্ট একটু টাইম দেন আমাকে।
তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাহমুদ হাসান ভাইকে, খুব অল্প সময়ে মানে একদম পারফেক্ট কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আপনারা কি বলতে পারবেন যে কয়টা কারণ দেখিয়েছে একটা একটা মাল্টি লেভেল মার্কেটিং হারাম হওয়ার জন্য? কয়টা কারণ দেখিয়েছে মানে টপিকস আকারে মাহমুদ ভাই বলেছে, আপনারা কি একটু বলতে পারবেন যে কয়টা কারণ? 8টা কারণ। এই 8টা কি আপনারা কেউ লিখিতবদ্ধ করেছেন? এই 8টাকে লিখিতবদ্ধ যারা করেননি তারা লিখিতবদ্ধ করেন। ঠিক আছে, আরো কিছু কথা বলি আপনাদের এই মাহমুদ ভাইয়ের সাথে একটু অ্যাড করি আমি। অ্যাকচুয়ালি মাহমুদ ভাই যখন ফরএভার লিভিং এ উনি হয়তোবা বলবেন কোন একটা সময়, আমি বলি আজকে। মাহমুদ ভাইরা যখন ফরএভারে জয়েন করতে 2000 সম্ভবত করোনার মধ্যেই 2021 সালে আম, যখন আমি ওনাকে কাউন্সিলিং করতে যাই, তখন আম, ওনাকে কাউন্সিলিং করার পর ওনাদের মধ্যেও একটা সন্দেহ ছিল। তা আমি ওনাকে একটা প্রোডাক্ট দিয়ে আসি, ফরএভার ব্রাইট টুথ জেল। আমি বলেছি এটা ভালো লাগলে আপনি আমাকে নেক্সট নক করবেন। তো উনিও কয়েকদিন পর, সম্ভবত সেটা কি 15 দিন নাকি 1 মাস আমি ভুলে গিয়েছি, বাট একটু লম্বা সময় পর উনি আমাকে কল দেয়। কল দিয়ে ওনার কাছে যেতে বলে এবং উনি এতটুকুই বলে, আমার মনে আছে আজও, যে দেখেন আমরা যে বাজারে যে পেস্ট ইউজ করতেছি সেটার মধ্যে যেই উপাদান মিক্স করা, সেটা হলো ফ্লোরাইড। বাজারের মধ্যে যতগুলো পেস্ট আছে, এই যে আপনার প্রতিদিন দাঁত ব্রাশ করেন পেস্ট দিয়ে, ফ্লোরাইড মিক্স করা। ফ্লোরাইড কিন্তু হারাম। ফ্লোরাইড কিন্তু একটা হারাম উপাদান, এটারও অনেক যুক্তি ব্যাখ্যা আছে, ওইদিকে যাচ্ছি না। কিন্তু ফরএভার লিভিং কতটা অথেন্টিক যে তারা এই ফ্লোরাইডটা আমাদের কোনো পেস্টে ইউজ করে না। আমাদের পেস্টে ফ্লোরাইড নাই, ফ্লোরাইড ফ্রি। এবং ফ্লোরাইড নিয়ে কিন্তু অনেক হুজুরদেরও অনেক মতামত আছে। তো এরপরে ওনাদের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করি। ফরএভার অ্যাকচুয়ালি কি, আমি শুরুতে যে জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে আপনি ইউটিউবের মধ্যে আমাদেরকে অনেকে রেফার করে, ইউটিউবের মধ্যে অনেক ইসলামিক স্কলাররা তারা মাল্টি লেভেল মার্কেটিংটাকে হারাম বলেছেন। আহ, আমি আপনাদেরকে, যদি কেউ এটা আপনাদেরকে বলে, আজকে তো হারাম হওয়ার কারণগুলো জানছেন, আরো কিছু বিষয় অ্যাড করবেন। যদি কেউ বলে তখন আপনি বলবেন যে ওই ইসলামিক স্কলারদের প্রত্যেকটা কথার সাথে, প্রত্যেকটা ওনাদের যুক্তির সাথে আমরা একমত। বিকজ ওনারা যতগুলো যুক্তি দেখিয়েছে, মাহমুদ ভাই যে আজকে 8টা কারণ দেখিয়েছে, এই 8টা কারণ ওই কোম্পানিগুলোর মধ্যে আছে, ওই 8টা কারণ। এখন পৃথিবীর মধ্যে অধিকাংশ কোম্পানি বাইনারি ত্রিপলি সিস্টেমে বিজনেস করে, নেটওয়ার্ক মার্কেটিং। অধিকাংশ কোম্পানি। ফরএভার কেন ইউনিক? ফরএভার কেন ওয়ার্ল্ডের নাম্বার 1? ফরএভারে কেন সহজে মানুষ ভালো করতে পারে? কারণ এখানে আমাদেরকে বাধা বাধ্যকতা দিয়ে দেয়নি যে তুমি এতটুকু যদি সেল করতে না পারো তাহলে তোমাকে বিল বোনাস দিব না। আচ্ছা, এখানে অনেকে আছেন দেখবেন 200 টাকা বোনাস পেয়েছেন, 500 পেয়েছেন, 1000 পেয়েছেন। আমি ফরএভারে আমার প্রথম বিল ছিল 135 টাকা, 122 টাকা। 135 টাকা বিল আসে, 122 টাকা আমাকে পাঠায় কোম্পানি। তার মানে এই যে আমার তখন কি একটা লিপস সেল হয়েছিল, একটা লিপস ফরএভারের সর্বনিম্ন একটা প্রোডাক্ট সেল করেছিলাম। ওটার কারণে ওটার এগেনিস্টে কোম্পানি আমাকে কোনো বাধাবাধ্যকতা নেই বিলটা দেওয়ার জন্য। দেখেন ফরএভার লিভিং এ আমরা বিজনেস পার্টনার, আমরা কিন্তু বিজনেস পার্টনার, খেয়াল রাখবেন। এখানে অনেক কিছু বুঝ হয়ে যায়। আমরা এখানে ফরএভারের বিজনেস পার্টনার, ফরএভারের কমিশনে কমিশনে বিজনেস করি। ধরেন আমি, আপনি, আরেকজন, আমরা 3জন মিলে একটা দোকান দিলাম, যে আমরা 3জনে সমপরিমাণ পার্টনারশিপে আছি, বা 4জনে আছি। তাহলে 4জনে যদি থাকি তাহলে একজনে 25% করে আমরা কি মালিক। যদি 25%-এর মালিক হই, দেখেন এখানেও পার্সেন্টেজ। পৃথিবীতে, পৃথিবীর মধ্যে যেই বিজনেসে অ্যাকচুয়ালি, যদিও এটার উপর, এটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে, আহ, যেখানে কমিশন ভিত্তিক বিজনেস করা হয়, এবং এটার মধ্যে ওই বললাম না আরো ব্যাখ্যা আছে, সেটা কিন্তু রং না, যদি রাইট হওয়ার জন্য বাকি প্রসেসগুলোকে মানা হয়। আপনি দেখেন আজকে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, বাংলাদেশের মধ্যে ট্রেডিশনালি হালাল ব্যবসা, যদি আপনি আমাকে বলতে পারেন, মাহমুদ ভাই একটা লাইন বলছে আমার মনে আছে, বাংলাদেশের এমন কোন কোম্পানি আছে যে ব্যাংক লোন ছাড়া বিজনেস করছে? আর ব্যাংকের লোন মানে কি? সুদ। আমি এই এই লোনের উপরে সুদ দিচ্ছি। এমন কোন কোম্পানি আছে? একটা কোম্পানি দেখান এর ব্যাংকে লোন নাই।
ব্যাংক লোন নিয়ে তারা ব্যবসা ব্যবসা করতেছে। তার সে প্রয়োজনীয় নেক অপ্রয়োজনীয় নেক, ব্যাংক লোন তাদের আছেই। তার মানে এই যে সে লোন নিচ্ছে, সে সুদ দিচ্ছে, তার মানে ইসলামিক শরীয়ত মোতাবেক সুদ দেওয়া নেওয়া এবং এটাকে আপনি আহ, এটাকে আপনি মেনে নেওয়াটাও আপনার আপনার পক্ষে এটা হারাম। আপনি মেনেও নিতে পারবেন না। তার মানে আমরা কি মেনে নিচ্ছি না? আমরা কি সাপোর্ট করছি না? যে দোকানদার থেকে ডিম কিনে আনছি, আমি জানি এই ডিমওয়ালা কি করতেছে, এই সুদে টাকা নিয়ে সে ডিম উঠাইছে। যদি আমি তাকে বয়কট করতাম যে তুমি সুদে টাকা নিয়ে আহ, ডিমের ব্যবসা করতেছো, আমরা তোমার থেকে কিনবো না, তাহলে সে হয়তো বা ব্যবসাটা করতো না। কিন্তু আমরা কি কিনে আনতেছি না? তার মানে আমি কি তাকে সাপোর্ট করছি না? একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন কিন্তু। আমি কি তাকে সাপোর্ট করতেছি না? করতেছি। ফরএভার লিভিং এ ইনকামের প্রোডাক্টের উপরে 5% ট্যাক্স, ইনকামের উপরে যদি এখন বর্তমান গভর্নমেন্ট 7.5% করছে এটাকে, এবং শুধু ফরএভার না, সারা পৃথিবীর, সরি বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরে 5 থেকে 15, 10 এভাবে বৃদ্ধি করে ফেলছে। তো এখানে আপনি একটু খেয়াল করেন, আমরা ইনকামের উপরে 10% গভর্নমেন্টকে আগে ট্যাক্স দেই, আমাদের ইনকামের 10% ট্যাক্স দেই, এরপরে আমাদের কাছে আসে। আমরা এখানে সেল করি, কি সেল করি? প্রোডাক্ট সেল করি। কি প্রোডাক্ট? হেলথ প্রোডাক্ট। এখন আপনি যদি বলেন, ওই যে মাহমুদ ভাই বললো সিগারেট আপনি ব্যবসা হারাম হালাল, আর আমি সিগারেটের ব্যবসা করি, তাহলে এটা কি আর ইয়ে হইলো? সিগারেট এটা কি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো? আপনি ব্যবসা হালাল, কিন্তু যদি সিগারেটের বিজনেস করেন তাহলে সেটা কি? আপনি ব্যবসা হালাল, আপনি এমন ফল নিয়ে বিজনেস করেন, আপনি ধরেন একটা ফল নিয়ে বিজনেস করেন, সেই ফলে হলো এই কেমিক্যালস আছে, বা সেটা হলো সেটার মধ্যে আপনি বিভিন্ন এটাকে কেমিক্যাল দিয়ে ইয়ে করা হয়েছে, এটা মানুষের ক্ষতি হবে, তাহলে সেটা কোন দৃষ্টিতে হালাল? সেটা কোন দৃষ্টিতে? বাজারের মধ্যে একটা জুস, যে জুসের মধ্যে ফেরাবন নাই, এই মাহমুদ ভাই এই কথাটা উল্লেখ করেছে, আপনারা হয়তো এটা অনেকে বিশ্লেষণ বুঝেন নাই। ফেরাবন আঠা, প্রত্যেকটা জুসে বাজারের মধ্যে আঠা আছে, আঠা যুক্ত ফেরাবন যুক্ত প্রত্যেকটা জুস। এই যে বিশেষজ্ঞরা মানে শিশু বিশেষজ্ঞ যারা, তারা বলে যে বাচ্চাদেরকে জুস খাওয়াবেন না, চিপস খাওয়াবেন না, এটার মধ্যে ফেরাবন আছে, এগুলা ক্যান্সারও হতে পারে। তাহলে আপনি যে ব্যবসা হারাম বা হালাল ভাবে করছেন, কিন্তু যেগুলা বিক্রি করছেন এগুলা মানুষের ক্যান্সারের জন্য কারণ, তাহলে আপনি কি বলতে পারেন এটা আপনার ভালো কাজ করছেন, হালাল বা কাজ করছেন? করছেন না। তাহলে আমরা হলো কি জানেন, আমরা যখন এই আহ, মানে কাউকে খুব সফটলি একটা জিনিস ক্লিয়ার করতে যে আপনি কখনো বাজারের মধ্যে এই আপনার লাক্স সাবান কিনতে গিয়ে কখনো এটা হালাল না হারাম এটা আপনি জাস্টিফাই করেন নাই। একজন ব্যক্তি বলতে পারবেন, এখানে যারা আলেম ওলামা আছেন বা যারা আলেম ওলামা, একজন ব্যক্তি বলতে পারবেন যে ভাই বাজারে আমি হালাল সাবান কোনটা সেটা খুঁজে বের করি, যে কোনটা হালাল কোনটা হারাম সেটাকে জাস্টিফাই করে কিনি? একজন বলতে পারবেন? কিন্তু আমি বলতে পারবো, আপনি বাজারের প্রত্যেকটা সাবান যেটা কিনছেন এগুলা হারাম সাবান। কেন? এগুলোর মধ্যে ক্ষার আছে, পশুর চর্বি আছে, ফসফরাস আছে। এই যে পশুর চর্বি, এটা কি গরু ছাগলের চর্বি? শুকুরের চর্বি দেওয়া হয়, শুকুরের চর্বি দেওয়া হয়। এই জন্য দেখবেন ক্ষার, পশুর চর্বি, ফসফরাস থাকার কারণে বহু লোকের আপনি বাজারে সাবান ইউজ করবেন, আমি কোম্পানির নাম বলবো না, বাজারে সাবান ইউজ করবেন, গা চুলকাবে, শরীর চুলকাবে, একটা সময় ডাইড একজিমা এগুলো শুরু হয়, বিকজ ওই পশুর চর্বির কারণে আপনার বডি এটা নিতে পারে না। চিন্তা করেন। তাহলে আমরা অনেক কিছুই ভাবি না। আমরা মৃত্যুর পরে দেখবেন, ইমাম সাহেবকে বলি যে মৃত্যুর পরে আমরা 10 টাকা দামের হালাল সাবান খুঁজি, 10 টাকা দামের মৃত্যুর পরে হালাল সাবান খুঁজি, আর জীবিত থাকা অবস্থায় আমরা 150-100 টাকা দামের গ্রানওয়ালা হারাম সাবান ব্যবহার করি। এটাই হলো আমাদের থিওরি। ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, এই দেখেন একটা প্রোডাক্ট, এই যে সিল, এই দেখেন এখানে এম, এই যে এম লেখা আছে, এটা মুসলিম ইসলামিক সায়েন্স কাউন্সিলের থেকে হালাল সার্টিফিকেট প্রাপ্ত। এটার এটার ভ্যালু কতটুকু আপনি গুগলে সার্চ করে দেখেন, ইসলামিক সায়েন্স কাউন্সিলের মুসলিম যে সার্টিফিকেট দিয়ে থাকে। ফরএভার একটা প্রোডাক্ট হালাল সার্টিফিকেট পায় নাই, সেটা হলো ফরএভার ফ্রিডম। ফ্রিডমের মধ্যে
আপনার চিংড়ি এবং কাঁকড়ার একটা রস আছে। আমরা জানি চিংড়ি এটা মাকরু বলা হয়, গুণা কম, মানে কম একটু। কিন্তু চিংড়ি তো আমরা খাই ন্যাচারালি, তাই না? চিংড়ি তো খাওয়া যায়, খাই। আবার এটার মধ্যে মতানৈক্য আছে। এই মতের বিভিন্ন পার্থক্য থাকার কারণে যেহেতু ফ্রিডমের মধ্যে চিংড়ির একটা এই, রস আছে, সো এটাকে হালাল এটাকে সার্টিফাইড করে নাই ইসলামিক সায়েন্স কাউন্সিলের ইন্টারন্যাশনাল। তাহলে বুঝলেন তারা কতটা সূক্ষ্মভাবে চিন্তা করে। আর বাকি সকলগুলোর মধ্যে ফরএভার লিভিং মুসলিম সায়েন্স এম যেটা, এটা হলো হালাল সার্টিফিকেটের সিল। বুঝতে হবে আমরা কোন কোম্পানি, কারণ ফরএভার লিভিং সারা পৃথিবীতে এমন কোনো মুসলিম কান্ট্রি নেই যে কান্ট্রিতে ফরএভার নাই। তাহলে আপনি বলতে পারেন যে বাংলাদেশের মধ্যে আমরা মুসলিম অমুসলিম সবাই আমরা মিক্স হয়ে আমরা অনেক কিছু ভাবি না। কিন্তু আপনি ইন্দোনেশিয়াতে, আপনি সৌদি আরবে, কাতারে আপনি হুটহাট করে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। একটা কোম্পানি মন চাইলো আমি খুলে বানাই আর সেল করে ফেললাম, অসম্ভব। তাদের দেশের আইন অনেক কড়া, ঠিক আছে? আপনি চাইলেও পারবেন না। যেমন খ্রিস্টানরা ক্রোয়েশিয়াল ফ্রি সার্টিফিকেট ছাড়া কোনো প্রোডাক্ট ইউজ করে না। তাহলে ক্রোয়েশিয়াল ফ্রি সার্টিফিকেট লাগবে, এবং ফরএভারের সেই সার্টিফিকেটও আছে, ঠিক আছে? কোনো পশু পাখির উপরে নির্যাতন করে যদি কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট তৈরি করে, মানে অনেক সময় পশু পাখির উপরে অ্যাপ্লাই করে না, এটার উপরে ক্রোয়েশিয়াল, মানে এটার উপরে আপনার সার্টিফিকেট করা হয়। আর এই সার্টিফিকেটটা না থাকলে কোনো খ্রিস্টান ব্যক্তি প্রোডাক্ট ইউজ করে না। ফরএভার কোনো পশু পাখির উপরে টেস্ট করিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করে না। বুঝতে হবে আমরা কোন কোম্পানিতে আছি। এই ইনফরমেশনগুলো জানা থাকলে আমাদেরকে যারাই বলবে ভাই আমরা তো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা তো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা তো এমন না যে আমরা ওই এমন প্রোডাক্ট নিয়ে তো কাজ করতেছি না যে এই ব্যক্তি এখন জিহ্বাতে ভালো লাগবে কিন্তু এটা আস্তে আস্তে তার ক্ষতি করবে, না। আমরা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যে তার অর্গানগুলোকে ন্যাচারাল ভাবে আস্তে আস্তে ডেভেলপ করবে। হেলথ নিয়ে আমরা কাজ করতেছি। একটা ব্যক্তিকে 2cc করাচ্ছি, অর্থটা কি ভাই? টাকা নিয়ে খেয়ে ফেলতেছি? নো। টাকা নিয়ে তাকে কিছু ভ্যালুয়েবল প্রোডাক্ট দেওয়া হচ্ছে। তার কাছে আমি 46,000 টাকার প্রোডাক্ট সেল করেছি, এটা হলো 2cc। তার কাছে 46,000 টাকার প্রোডাক্ট সেল করছি আমি একসাথে, এটা হলো 2cc। তো যারা মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে বলবো ধন্যবাদ। আজকের আলোচনাকে আরেকটু নিজেরা অ্যানালাইজ করবেন, নিজেরা, কারণ যখন আপনি কিছু কথা শুনবেন তখন নিজেদের মধ্যে অ্যানালাইসিস চলে আসবে। অ্যানালাইজ করলে অনেক কিছু উত্তর পেয়ে যাবেন, এবং কখনো হতাশ হবেন না ভাই। এই যে হালাল হারামের ইস্যু নিয়ে আমাদের মধ্যে অনেক অ্যাবিউরা আছে, ইনফরমেশন না জেনে না বুঝে জিজ্ঞেসও করে না, নিজে নিজে ডিমোটিভেট নেগেটিভ হয়ে বসে থাকে নিজে নিজে, ঠিক আছে? কিন্তু সারা দিন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো আপনি সারাদিন অনেক হারাম কাজ করে আসছেন, আপনি অজান্তে করছেন, অজান্তে করে আসছেন, এই ব্যবসায়িক রিলেটেডই। সেগুলো নিয়ে মাথা ব্যথা আমাদের নাই। মাথা ব্যথা হয় যখন ফরএভার লিভিং, ওই আমরা এখানে তো ভালো ভালো কথা বলি, বাংলায় তো ভালো কথা নিতে পারে না, ভালো কথা বলি, আমরা মোটিভেট করি, আপনি যদি কাজ না করেন আপনাকে উৎসাহ দেই, বাঙালি এগুলো নিতে পারে না। বাঙালি এগুলো নিতে পারে না। তো না নেওয়ার কারণে, কারণ আমাদের দেশের মানুষ হলো অ্যাকচুয়ালি হলো কি, ডোন্ট মাইন্ড, আমরা হলো ওই একরকম ছাগলের মতো। ছাগলকে দেখবেন, দেখছেন কিনা জানি না, ছাগলকে সামনের দিকে যদি টানে সে আসতে চায় না, সে পিছনের দিকে, সামনের দিক থেকে টানলে সে পিছনের দিকে টানা ধরে। তারা পিছন দিয়ে আপনি 2-4টা বাড়ি দেন সে দৌড় দিবে। তা আমাদের হলো এমন, এটাই নেচার। আপনি পাকিস্তান ফরএভার লিভিং করে, সৌদি আরব ফরএভার লিভ, বেনিস আবু বকর, মানে ইউ ইউ মানে টোটাল মিডল ইস্টের টপ এফবিও সৌদি আরবে ফরএভার রাজত্ব করে, শুধু করে না রাজত্ব করে। ইন্দোনেশিয়া ফরএভার আছে। পৃথিবীতে এমন মুসলিম কান্ট্রি নেই যে কান্ট্রিতে পাকিস্তানে অফিস নাই বাট পাকিস্তানে ফরএভার আছে। এমন কোনো মুসলিম কান্ট্রি নেই যে কান্ট্রিতে ফরএভার নেই। তাহলে আমরা ওই দেশের মুসলমানটা কি আমাদের চেয়ে বড় ইয়ে হই, আমাদের চেয়ে মানে আমাদের চেয়ে কম তারা, মানে না। তাহলে যুক্তি যদিও এভাবে না, এটা বলছে এই কারণে তারা তো কোনো না কোনো ইনফরমেশন কোনো না কোনো ভাবে তারা এটা নিয়ে জাস্টিফাই করেছে, চিন্তা করেছে। তাহলে আমরা ওই চিন্তার সময়টুকু দেই না কেন? কেন আমরা জানতে চাই না? জানতে চাইলেই তো আমরা এখান থেকে একটা পজিটিভ মাইন্ড নিয়ে বের হই। আমাকে আর কেউ নেগেটিভ করতে পারে না, বরঞ্চ আমি একটা ব্যক্তিকে পজিটিভ করতে পারি।
তো আজকের আলোচনা আজকের এই চমৎকার আলোচনার জন্য আমি মাহমুদুল হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং সকলের পক্ষ থেকে সবাই অনেক বেশি হ্যাপি আজকের এই প্রোগ্রামটির জন্য। তো ধন্যবাদ সবাইকে।